আছি এখন আতাত শাহের এই দরগা বা মাজারে। ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। আমার পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজও আমি আলোচনা করব আমার দক্ষিণ দিনাজপুর জেলার আরেকটি ঐতিহাসিক স্থান নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণকেন্দ্র শহর হলো গঙ্গারামপুর, আর আমরা এখন গঙ্গারামপুরের চৌমাথা থেকে কালদিঘির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রাস্তায় যেতেই পড়বে আতাত শাহের দরগা। দক্ষিণ দিনাজপুর জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের প্রচুর নিদর্শন, তার মধ্যেই বানগড় হচ্ছে সবচেয়ে অন্যতম। তো বানগড়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আতাত শাহের দরগা। তো আমরা এখন রওনা দিচ্ছি দরগার উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, বাংলা বিজয়ের পর বখতিয়ার খিলজির সাথে বাংলায় ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসে অনেক সুফি ও পীর, তার মধ্যে মৌলানা আতাত শাহ হলো অন্যতম। এই মাজারের গায়ে 5টা শিলালিপি কিন্তু বিদ্যমান ছিল, তার প্রত্যেকটির সাথেই মৌলানা আতাউদ্দিন শাহ ফকিরের নাম জড়িত ছিল। এগুলি স্থাপন করেছিলেন যথাক্রমে রুকনুদ্দিন কাইকাউস, সিকান্দার শাহ, জালালউদ্দিন ফাতেহ শাহ, শামসুদ্দিন মুজাফর শাহ আর আলাউদ্দিন হোসেন শাহ। কিন্তু বর্তমানে মাজারের দেওয়ালের গায়ে 2টি এবং মাজারের ভেতরে 1টি, মোট 3টি শিলাস্তম্ভ কিন্তু এখানে পাওয়া যায়। এখানে 1938 সাল থেকে 1941 সাল অবধি খনন কার্য চলে এবং খনন কার্যের বিভিন্ন ফলস্বরূপ বিভিন্ন ঐতিহাসিকরা গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এখানে পূর্বে এই মাজার তৈরির পূর্বে ছিল এক বৌদ্ধ মঠ, যেটা স্থাপন করা হয়েছিল পাল যুগে। আবার অনেক ঐতিহাসিকরা মনে করেন যে এখানে বাংলার প্রথম মাদ্রাসা আতাতুদ্দিন শাহের অনুকরণেই এখানে তৈরি হয়েছিল। তো বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত এখানে বর্তমান রয়েছে। তো চলুন বন্ধুরা, ভেতরে গিয়ে দেখি যে আতাত শাহের দরগায় কি রয়েছে। আর শুনেছি এখানে রয়েছে একজন মুসলিম সুফিবাদের সমাধি। তো সবটাই দেখব। ইতিহাস দেখতে গেলে, জানতে গেলে গায়ে একটা আলাদা রকম শিহরণ জাগায়। তো বর্তমানে এই মাজারটি বা দরগাটির এএসআইয়ের তত্ত্বাবধানে রয়েছে, তাতে বেশ সংরক্ষিত, সুরক্ষিত ও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে নিয়ম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাধারণ মানুষের বসবাসযোগ্য জায়গা এখানে নয়, তবে কিছু গবাদি পশু এখানে রেখে দিয়েছে যারা ঘাস খাচ্ছে। তো চলুন বন্ধুরা, সামনেটা গিয়ে দেখি এবং দরগায় প্রবেশ করি। এখানে ঢুকতেই রয়েছে 2টো স্তম্ভ। আর স্তম্ভগুলো দেখুন কতটা সূক্ষ্মভাবে প্রাচীন নিদর্শনে কাজ করা রয়েছে। তো মাজারের দেওয়ালের গায়ে 2টো শিলালিপি রয়েছে। এটা মাজারের ভেতরের প্রবেশ পথ। তো শিলালিপিগুলো দেখে নিই এক ঝলক, যদিও আমাদের কোনোটাই বোধগম্য না, এগুলো পুরো আরবি ভাষায় লেখা। আজ থেকে প্রায় কয়েকশো বছর পূর্বে স্থাপিত হয়েছিল এই মাজার। আর দেওয়ালের গায়ে আরবি ভাষায় এই শিলালিপিগুলো খোদিত হয়েছিল। আর দেখুন এই মাজারের ভেতরে রয়েছে আরেকটা শিলালিপি। এই শিলালিপিগুলো কিন্তু ইতিহাসের অনেক কথা বলে দেয়। আর এই মাজারটি দেখছেন, এটা কিন্তু ইতিহাস একটু অন্যরকম কথা বলে যে এই জায়গাটি পূর্বে ছিল দেবীকোট। দেবীকোট অর্থাৎ দেবকোট থেকে এই জায়গাটির নাম দেবীকোট হয়। তো প্রাচীন পুনর্বর্ধন এই জায়গাটি দেবীকোট নামে পরিচিত ছিল, কারণ এই দেবীকোট কথাটি আসে পাল বংশের রাজা দেবপালের থেকে। তো তার থেকে বোঝা যায় যে এখানে পাল বংশের স্থাপত্য ছিল, পাল বংশের অনেক নিদর্শন মেলে, যা থেকে কিন্তু ইতিহাসের অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হ্যালো বন্ধুরা, তো আমি আছি এখন আতাত শাহের এই দরগা বা মাজারে, যেখানে ইতিহাসের কিন্তু প্রচুর নিদর্শন সংরক্ষিত রয়েছে এবং সবটা ঘুরে দেখলে বা বিস্তারিত জানলে অনেক কিছু জানা যাবে। তো আমি দেখো আছি একদম মাজারের মধ্যিখানে, আর এখানে কিন্তু একটা সমাধিও রয়েছে।
তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। শিলালিপি থেকে জানা যায় যে এখানে আলাউদ্দিন হুসেন শাহের আমলে মুসলিম ধর্মের সম্প্রচার হয়েছিল এবং এখানে অনেক মুসলিম সুফিবাদেরও প্রচার হয়ে থাকে। প্রাচীন শিলালিপি নিদর্শন থেকে জানা যায় যে আলাউদ্দিন হোসেন শাহের আমলে এখানে 1500 খ্রিস্টাব্দে একটি মসজিদ তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে এখানে মসজিদের কোনো চিহ্নটুকুও নেই। আর তোমরা যে কবরটি দেখছো এটা মৌলানা আতাত শাহের কবর, যে মাজারটি তারই তৈরি ছিল। সুফিবাদের অন্যতম জ্ঞানী ব্যক্তি ছিলেন আতাত মৌলানা সাহেব। আর এখানে যে দেওয়ালগুলো দেখছো অনেকাংশে অনেকটা ভেঙে পড়েছে। আর এএসআই যখন এখানে কাজ করছিল তখন এই জায়গাটার, এখানে দেখো এই যে স্তম্ভগুলো রয়েছে, স্তম্ভগুলো কত প্রাচীন ফুল নকশা আঁকা রয়েছে প্রত্যেকটা স্তম্ভের গায়ে গায়ে। এতে কিন্তু একটু হলেও ইতিহাস কথা বলে। অবশ্য যখন বখতিয়ার খিলজি বাংলা বিজয়ের পর বাংলায় আসেন সুফিবাদের বা ইসলামবাদের প্রচার করতে, তখন কিন্তু এই জায়গাটা মাজারে পরিণত হয় বা একটা দরগা নির্মিত হয় এবং বহু মুসলিম সম্প্রদায়ের এখানে বিকাশ ঘটে থাকে। আর এই যে দেওয়ালের ভেতরে তোমরা খাঁজগুলো দেখছো, এইদিকে 3টে ওইদিকে 1টে, এগুলোকে কুলুঙ্গি বলা হতো। এগুলো হয়তো কোনো বিশেষ কারণের জন্য তৈরি করা হয়েছিল। তো চলুন দেখে নিই একটু এই শিলালিপিগুলোতে কি আছে, বা এই যে গায়ে দাগগুলো দেখছেন লালচে টাইপের দাগগুলো কেন। হ্যাঁ, এখানে 1971 খ্রিস্টাব্দে বিএসএফের ক্যাম্প বসেছিল এই দরগাতে আর বানগড়ে। তখন হয়তো এগুলো গুলি বা বুলেটের দাগ তারা হয়তো প্র্যাকটিসের জন্য ছুঁড়েছিল। তো এই ব্রাউন কালারের দাগগুলো হলো তৎকালীন বিএসএফ ক্যাম্পের গুলি ছোড়া বা বুলেটের দাগ। আর এই 3টি শিলালিপির এখানে রয়েছে, আর এর 2টো কিন্তু চলে গেছে বাংলার মানে বাংলাদেশের দিনাজপুরের মিউজিয়ামে রাখা আছে। এর বাদবাকি 2টো শিলালিপি। একটা দিঘি রয়েছে, আর দিঘির সম্পর্কে একটু কথা আপনাদের সাথে অবশ্যই বলবো। তো চলুন আরও কিছু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনাদের দেখাবো একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথেই কিন্তু বানগড় থেকে বান রাজার রানী এই ধলদিঘিতে স্নান করতে আসতেন। তো এই সুড়ঙ্গ পথটা আজ থেকে 15-20 বছর আগেও কিন্তু অনেকটা যাওয়া যেত এই সুড়ঙ্গ পথ দিয়ে। আর বাদ বাকিটা কিন্তু মাটি মানে চাপা পড়ে বন্ধ হয়ে গেছিল সেই সুড়ঙ্গ পথের রাস্তা। তো এই সুড়ঙ্গ পথটা আজ থেকে 15-20 বছর আগে কিন্তু কিছুটা যাওয়া যেত, কিন্তু এখন এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকের ভেতরে যেত, সেটা অনেকটা রিস্ক হয়ে যায়, যার জন্য বন্ধ করে দিয়েছে। আর ইতিহাস থেকে এটাও জানা যায় যে এই সুড়ঙ্গ পথ দিয়ে কিন্তু বান রাজার দুর্গের সাথে এই সুড়ঙ্গ পথ যুক্ত ছিল। বান রাজার রানী যে ধলরানী এখানে স্নান করতে আসতেন, এবং এর ফলে যে এখানে ধলদিঘি রয়েছে সেই ধলদিঘির জলটা কিন্তু খুব সাদা। আর এই সুড়ঙ্গ পথটি এখান থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার হবে বানগড়, সেই বানগড়ের সাথে যুক্ত ছিল। আর এ হচ্ছে ধলদিঘি, যে ধলদিঘিতে রাজা রানী স্নান করতে আসতো। আর এই সাইডগুলো দেখো, এই সাইডগুলো কিন্তু বড় বড় পাথর দিয়ে বাঁধাই করা রয়েছে। তো সম্ভবত যে মসজিদের কথা উল্লেখ করা রয়েছে সেই মসজিদ হয়তো এখানে থাকতেও পারতো, মসজিদের স্ট্রাকচার, কিন্তু প্রায় সব লুপ্ত হয়ে গেছে, আস্তে আস্তে মাটির সাথে মিশে গেছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদের, প্রাচীনকালে যেসব মহাজ্ঞানী পণ্ডিতরা এখানে এসেছিলেন সুফিবাদের প্রচার করতে, তাদের মধ্যে কিন্তু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এসেছিলেন, যিনি ছিলেন মহাপণ্ডিত। উনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে ধর্মতার প্রচার করে গিয়েছিলেন। চলুন বন্ধুরা ধলদিঘিতে যাওয়া যাক, আর কিছু জেনে নেওয়া যাক। হ্যাঁ, এই ধলদিঘি ছিল আমাদের যে দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদী রয়েছে, সেই পুনর্ভবা নদীর কিন্তু মরা খাত ছিল এই ধলদিঘি। তো এক সময় ধলদিঘিতে জল কিন্তু একবারে শুকিয়ে গিয়েছিল। ধলদিঘির জল দেখো কতটা স্পষ্ট, মানে প্রাচীন ইসে বলা যায় বা জানা যায় যে এখানে রাজার ধলরানী মানে যে রানী ফর্সা, সে রানী স্নান করতো এই দিঘিতে, যার জন্য এই দিঘির জল মানে এতটা পরিষ্কার এবং স্বচ্ছ। আরেকটা কিন্তু কাল দিঘি রয়েছে, সেটাও জানা যায় যে রাজার কালো রানী নাকি সেই দিঘিতে স্নান করতো, যার জন্য সেই দিঘির জল কিছুটা কালচে ধরনের। তো এটা পূর্ণভাবা নদীর একটা মরা খাত ছিল। এক সময় কিন্তু জল এক রাতেই শুকিয়ে গিয়েছিল, এখানে কোনো জলই ছিল না।
তো এখানে নাকি এই দরগায় মানসা করে স্থানীয় লোকেরা করে রেখেছিল, যার দরুন কিন্তু এখানে রাতারাতি এই দিঘি জলে ভরে গেছিল, যা আজ কোনো দিনও এই দিঘি কিন্তু শুকায় না। সব সময় এই দিঘিতে কম বেশি জল কিন্তু থেকেই যায়। আর এই দিঘিকে ঘিরে গড়ে উঠেছে বিশাল এক মেলার অনুষ্ঠান। বৎসরে কিন্তু নিয়মিতভাবে একবার এখানে মেলাও হয়, আর এখানে এই মাজারে সিন্নি চড়ানোও হয়। সবটাই কিন্তু মানুষের মনের একটা আত্মবিশ্বাস আর ধর্মকে অনুসরণ করে চলা। তো ইতিহাসকে কোনো দিন সীমাবদ্ধতায় আটকে রাখা যাবে না। তাও বন্ধুরা চেষ্টা করলাম তোমাদের সাথে কিছুটা সম্ভব আমি ভিডিওটিতে তুলে ধরার। জানি না ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত তোমরা জানাবে। তো বন্ধুরা, তোমাদের এমন ভালোবাসা থাকলে আমি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার আরও অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যেটা তোমাদের মানে কাছে একের পর এক মেলে ধরতে পারবো। সবটাই তোমাদের ভালোবাসায় আর আমার প্রচেষ্টায়। আমার দক্ষিণ দিনাজপুর জেলার আনাচে কানাচে কিন্তু রয়ে গেছে প্রচুর নিদর্শন। তো সবটা তোমাদের সামনে আমি একটার পর একটা করে নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো বন্ধুরা। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর আমরাও রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর